বৃষ্টি উজানের ঢলে প্রমত্তা তিস্তা খুলে দেওয়া হয়েছে ব্যারেজের ৪৪টি গেট। এরই মধ্যে পানি উঠেছে ডিমলার ১৫ চরের বসত বাড়িতে। এছাড়া ব্রহ্মপুত্র যমুনার পানি বাড়ায় তা ঢুকে পড়তে পারে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট ও জামালপুরে। চলতি মাসে উত্তর পূর্বাঞ্চল সহ সারা দেশে রয়েছে ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস। এতে দেখা দিয়েছে দ্বিতীয় দফা বন্যার শঙ্কা। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মজিদ তমা এবং আমি শাফাদ্দিন ফরিদ। জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। আরপিও নিয়ে গেজেটের আগে মত দেবেন না সিইসি, সুষ্ঠু ভোটে চ্যালেঞ্জ দেখেন বিশেষজ্ঞ। খাদ্যপণ্যের অবৈধ মজুদের শাস্তি যাবজ্জীবন, নাম বদলেও দণ্ডের বিধান রেখে পাশ হল বিল। কনস্টেবল নিয়োগে ৭৩ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযুক্ত সাবেক এসপি সুব্রত, দুদকের মামলা। শুনছিলেন প্রধান শিরোনামগুলো। এছাড়া সংবাদে আরো যা থাকছে: কাতার যাত্রার স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্র মাত্র একটি, সময় লাগছে ২ থেকে ৩ মাস, বাতিল হচ্ছে ভিসা। প্রথম ম্যাচে আফগান তোপে আত্মসমর্পণ, হতাশা থাকলেও সিরিজ হারের শঙ্কায় নেই হৃদয়ে। এবারে জানাবো বিস্তারিত খবর। সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর সংশোধনীতে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হয়েছে কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গেজেট প্রকাশের পরই মতামত দেওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে আরপিও সংশোধনীর মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথে ইসির জন্য চ্যালেঞ্জ তৈরি হলো বলছেন বিশেষজ্ঞরা। আগামী ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে জাতীয় সংসদ নির্বাচন। এর ৬ মাস আগেই সংসদে আরপিওতে সংশোধনী আনা হলো। আরপিও সংশোধনীর ফলে কমিশন চাইলেও ভোট গ্রহণের আগে এখন আর ভোট বাতিল বা স্থগিত করতে পারবে না। এছাড়া ফলাফল ঘোষণার পর অনিয়মের অভিযোগ উঠলে পুরো আসনের ফল স্থগিত বা ভোট বাতিল করতে পারবে না ইসি। শুধু যেসব কেন্দ্রে অনিয়মের অভিযোগ থাকবে সেগুলোরই ফলাফল স্থগিত করতে পারবে। আরপিও সংশোধনীর মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব করার প্রশ্ন উঠলেও বুধবার প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমের সামনে ছিলেন নিশ্চুপ। মহামান্য রাষ্ট্রপতি যদি সম্মতি প্রদান করেন তাহলে এটা আইন আকারে গ্যাজেট হবে, তখনই বলা সমীচীন হবে। ওর আগ পর্যন্ত আমি নিশ্চিত নয় বিলটি কি আকারে আইন আকারে এটা প্রকাশিত, ওর পরে আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। তবে বিশেষজ্ঞরা বলছেন আরপিও সংশোধনীর মাধ্যমে ইসিকে দুর্বল করার পাশাপাশি আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হলো। নির্বাচনী তফসিল ঘোষণা থেকে ফলাফল গেজেট প্রকাশ করার পর্যন্ত তখন পুরো নির্বাচনী এলাকার এবং সংশ্লিষ্ট কেন্দ্রের তারা নির্বাচন ফলাফল বা বাতিল করতে পারত। এখন তাদেরকে শুধু নির্বাচনের দিনে সীমিত করা হয়েছে। নিঃসন্দেহে এটা ক্ষমতা খর্ব করা হয়েছে। তো নির্বাচন কমিশনকে দুর্বল করা হলো। তো এটা নিঃসন্দেহে সুষ্ঠু নির্বাচনের পক্ষে সহায়ক নয়। বিরোধী দলের সদস্যদের তীব্র আপত্তির মুখেই মঙ্গলবার আরপিও সংক্রান্ত সংশোধনী পাশ হয় জাতীয় সংসদে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আরপিও সংশোধনের ফলে প্রমাণ হয়েছে যে সরকার আবারও মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সন্ধ্যায় সমমনা রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব। এ সময় সরকার বিরোধী আন্দোলনের রূপরেখা ও আগামী নির্বাচন নিয়ে সমালোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য সমমনা জোটের দলগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। জানান,
সবার সাথে আলোচনা করে নিরপেক্ষ সরকারের রূপরেখা দেওয়া হবে। শিগগিরই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি। সরকার তার ক্ষমতাকে চূড়ান্ত করে রাখার জন্য, নিজের হাতে রাখার জন্য, নির্বাচন ব্যবস্থাটাকেও সম্পূর্ণভাবে নিজের করায়ত্তে রাখার জন্য কালকে তারা আরপিওর ধারা সংসদে একটা সংশোধনী নিয়েছে। এই সংশোধনীটা সম্পূর্ণভাবে একটা নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী। কারণ 5 সিটি নির্বাচন যেভাবে অবাধ ও সুষ্ঠু হয়েছে, আগামী জাতীয় নির্বাচনও সেভাবেই হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না, কেবল রুটিন দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে যৌথ সভায় এই মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ আছে, সিটি নির্বাচনে তা প্রমাণ হয়েছে। এরপরও বিরোধী দল ভোট নিয়ে অপপ্রচার করেছে। বর্তমান সরকার নির্বাচনকে আধুনিকায়ন ও গণতান্ত্রিক করেছে। নির্বাচন ব্যবস্থায় গুণগত পরিবর্তন এসেছে। বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বিরোধীরা নির্বাচন নিয়ে সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, প্রতিনিয়ত উস্কানি দিয়ে যাচ্ছে। নির্বাচনের অল্প সময় বাকি থাকলেও তারা ভোটারদের কাছে যাচ্ছে না, বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে। সিটি কর্পোরেশন নির্বাচন যেভাবে হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশে, সুষ্ঠু, অবাধ, আগামী জাতীয় নির্বাচনও ঠিক এভাবেই নির্বাচন সম্পন্ন। এখানে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। খাদ্যপণ্য মজুতে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রেখে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন বিল 2023 সংসদে পাশ হয়েছে। নতুন আইনে খাদ্য বাজারজাত করার সময় প্রকৃত নাম পরিবর্তন করে অন্য নামে বিক্রি করলেও 2 বছর কারাদণ্ড বা 10 লাখ টাকা জরিমানা হবে। বুধবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বিলটি উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। এতে বলা হয়েছে, খাদ্যদ্রব্য বলতে ধান, চাল, গম, আটা, ভুট্টা প্রভৃতি দানাদার জাতীয় পণ্যকে বোঝাবে। এদিকে দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কর্মসংস্থানের সুযোগ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তা দেশ থেকে মেধা পাচার রোধ করছে। সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উন্নয়নের পাশাপাশি দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করায় মেধাবীরা এখন দেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলেও জানান তিনি। সরকার প্রধান আরও জানান, বর্তমানে বিশ্বের 176টি দেশে 1,49 লাখের বেশি বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। কাঁচামরিচের আড়তে মধ্যরাতে অভিযানে কোন বিক্রেতার কাছে ক্রয় মূল্যের রসিদ পায়নি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উঠে আসে আড়তদারদের ইচ্ছামতো বিক্রয় মূল্য নির্ধারণের চিত্র। রাজধানীর কারওয়ান বাজার পরিদর্শন করে এসব তথ্য জানায় ভোক্তা অধিকারের একটি দল। ঈদুল আজহার কয়েকদিন আগে থেকেই দেশের বাজারে হু হু করে বাড়তে থাকে কাঁচামরিচের দাম। এক পর্যায়ে লাগামহীন মূল্য বৃদ্ধি দেশের ইতিহাসে সবচেয়ে অস্বাভাবিক পর্যায়ে পৌঁছায়। ফলশ্রুতিতে ভারত থেকে কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। আমদানি শুরু হলেও এখনও বাজার নিয়ন্ত্রণে আসেনি। বুধবার রাতে পরিস্থিতি পর্যবেক্ষণে কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেশি মরিচটা আমরা দেখলাম, একজন বলছেন 300 টাকা, একই মরিচ তার ভাগ্নে বলছেন কত 320 টাকা, আবার হ্যাঁ আর একজন বলছেন যিনি ব্যাপারী এখানে আড়তদার, উনি বলছেন 350 টাকা। অর্থাৎ মৌখিকভাবে তারা দাম নির্ধারণ করে। এখানে একটা কারসাজি বা কারচুপির বিষয়টা আমরা লক্ষ্য করেছি। তো অর্থাৎ ডকুমেন্টেশন নেই, তাদের কাছে যে কাগজপত্র থাকার কথা সেগুলো আমরা এখনো পাই নাই। ক্রেতা বান্ধব পরিবেশ নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নিতে মহাপরিচালকের কাছে প্রতিবেদন তুলে ধরার পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা। ডিজি মহোদয় সরকারের কাছে এখানে যে অনিয়মগুলো হচ্ছে সেগুলো সহ করণীয় কি এই বিষয়ে সুপারিশ সহ প্রেরণ করবেন প্রতিবেদন। এরপরে আশা করা যায় এই বিষয়ে একটা সুন্দর সলিউশন হবে। দেশি বা ভারতের কাঁচামরিচ কোনোটিরই ক্রয়মূল্য দেখাতে না পারলেও নিজেদের পক্ষে সাফাই গেয়েই চলেছেন কারওয়ান বাজারের কাঁচামরিচ বিক্রেতারা। কাঁচামালের এরকম কোনো ডকুমেন্ট থাকে না। না ইচ্ছে অনুযায়ী দাম চাইবো কেন? বাজার হিসেবে দাম চাইতে হবে না। এখানে 3টা মিডিয়া আছে,
আমরা বিক্রি করি, আবার আরেকজন বিক্রি করে, ওদের থেকে আবার খুচরা দোকানদারে নাই বাজারে। এই যে লাভে যায়। অপরদিকে ক্ষুব্ধ খুচরা ব্যবসায়ীরা বলছেন, অভিযান চলাকালে আড়তদারেরা যে মূল্য জানায় তার থেকে অনেক বেশি মূল্যে বিক্রি করে অভিযান শেষ হলেই। এখন মরিচ হয় না, রাত বাজে একটা, কিন্তু আমার 12টা 11টা বিটা মরিচ হয় পরে। ওই যে আজকে যে আপনারা আসছেন এর লেগে একটু ইয়া করতে আসছে। আপনারা আইছেন 1750 নামে নেই, আপনারা আওয়াতে 50 টাকা ছাড় হয়েছে, 1800টাই চলছে এতক্ষণ, মানে আপনারা আওয়ানে 50 টাকা কম পাইতেছে, আর ওটি আপনারা গেলে আবার ওই 2000। পণ্যের দাম ঠিক রাখতে বাজার নিয়মিত তদারকির দাবি জানান তারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাঁচামরিচের পর এবার অস্থির আলুর বাজার। রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়। সংকট না থাকলেও বাড়তি দামের জন্য সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। ভোক্তা অধিকারের অভিযানেও নিয়ন্ত্রণে আসছে না বাজার। সস্তা সবজি হিসেবে পরিচিত আলু এখন আর সস্তায় মিলছে না। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজারে গত এক সপ্তাহে আলুর দাম বেড়েছে কেজিতে 15 টাকারও বেশি। রাজধানীর পাইকারি বাজারে চাহিদা মাফিক আলু কেনা গেলেও কেজিতে গুনতে হচ্ছে 40 থেকে 45 টাকা, আর পাড়া মহল্লায় তা কিনতে হচ্ছে 50 টাকা কেজি দরে। টিসিবির হিসাবে গত এক বছরে একই সময়ের চেয়ে বাজারে আলুর দাম বেশি প্রায় 35%। বাড়তি দামের জন্য হিমাগার থেকে কম সরবরাহকে দুষছে বিক্রেতারা। তবে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে ব্যবসায়ীরা আলুর দাম বাড়িয়ে রাখছেন বলে অভিযোগ ভোক্তাদের। বর্তমানে কাঁচামরিচ থেকে শুরু করে আলু, পেঁয়াজ, প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের হাতের নাগালের বাইরে। আমাদের যে বেতন বা আমরা যারা নিম্ন শ্রেণীতে চাকরি করি বা ব্যবসা করি, আমাদের জন্য কেনাকাটা খুব কষ্ট। সরকারের যে নিয়ন্ত্রণ ইয়ার আছে, এরা দেখা দরকার আছে। লেবাররা ঈদের ছুটিতে বাড়িতে গেছে, এরা আসলে পরে করে মাল লোড দিতে পারবো। মানে প্রতিদিন গাড়ি, মানে 20 গাড়ি 15 গাড়ি মালের দরকার। কারণ বাজার আলু আহে 2 গাড়ি 3 গাড়ি, যার জন্য একটু আলুর বাজার দিতে বেশি, কিন্তু এই দাম থাকবে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, ঈদে সরকারি ছুটির অনৈতিক সুবিধা নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কারসাজি বন্ধে নিয়মিত তদারকি করা হচ্ছে বলে জানায় সংস্থাটি। সরকারের বিভিন্ন এজেন্সি রয়েছে, তারাও মূলত ভিজিলেন্স রয়েছে, তারাও মনিটরিং কার্যক্রম সেটি করছে ছদ্মবেশে, বিভিন্ন পোশাক সহ বিভিন্নভাবে সম্মিলিত প্রয়াস। এই মূলত এই যে মনিটরিং কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে। আশা করা যায় দামটা নিয়ন্ত্রণে থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে দেশে বছরে আলুর চাহিদা প্রায় 80 লাখ টন। গত অর্থ বছরে আলুর উৎপাদন হয়েছে 1 কোটি 11 লাখ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কনস্টেবল নিয়োগে ঘুষ নেওয়ার অভিযোগে মাদারীপুরের সাবেক এসপি সুব্রত কুমার হালদার সহ 6 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুধবার মামলাটি দায়ের করেন উপপরিচালক হাফিজুল ইসলাম। অভিযোগ, 32 জনকে চাকরি দেওয়ার নামে 73,50,000 টাকা ঘুষ নেন সুব্রত। ঘটনা 2019 সালের। পুলিশ কনস্টেবল পদে 9,680 জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মাদারীপুরে বিভিন্ন পরীক্ষায় 54 জনকে নিয়োগের সুপারিশ করা হয়। নিয়োগ চলাকালে গোপন খবরে ঘুষের 73,50,000 টাকা 6টি ধাপে জব্দ করে পুলিশ বিভাগ। 32 জনকে চাকরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে মাদারীপুরের সেই সময়ের এসপি সুব্রত কুমার হালদারের বিরুদ্ধে। পুলিশ সদর দপ্তরে তদন্ত প্রমাণ মেলায় দুদকের মাদারীপুর জেলা শাখায় এই নিয়ে মামলা করা হয় বুধবার। কনস্টেবল নিয়োগে উনি একটা ঘুষ লেনদেন করেছিল, সেটা জানাজানি হয়, অনুসন্ধানে প্রমাণ পেয়ে মামলা রুজু হয়েছে আর কি। আমি রেকর্ড করেছি, আর এর পরবর্তী ধাপ তদন্ত হয়ে বিচারে যাবে আর কি। 6 জন। দুদক জানিয়েছে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মীদের অর্থ আত্মসাতের অভিযোগের মামলায় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, তবে এর দিনক্ষণ জানায়নি দুর্নীতি দমন কমিশন। 6 মাসের মধ্যে ইউনুস সহ 13 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেবে বলে আশাও তাদের। অনিয়মের নানা অভিযোগে আলোচিত ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম। প্রতিষ্ঠানটির কর্মীরা এসবের প্রতিবাদে বিক্ষোভও করে। অভিযোগ রয়েছে 1996 সাল থেকেই প্রতিষ্ঠানটির লেনদেনে অনিয়ম হয়ে আসছে। কর্মীদের 25 কোটি 22 লাখ টাকা লভ্যাংশ আত্মসাতের অভিযোগে 10 মাস অনুসন্ধান শেষে গত মে মাসে মামলা করে দুদক।
6 মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 13 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেবে বলে আশা করছে দুদক। কমিশন সার্বিক বিবেচনায় অনুমোদন দেওয়ার পরে মামলা দায়ের হয়। কোনো বিষয়ে যখন মামলাটি দায়ের হয়, মামলার একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ হয়, আইও। উনি দুর্নীতি দমন কমিশনের আইন এবং বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে তদন্ত কার্য সম্পন্ন করেন এবং তদন্ত শেষ হলেই বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করবেন। দুদক সচিব জানান, তদন্তের প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসাবাদ অভিযোগপত্র দাখিলের আগে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ বলেও মন্তব্য করেন তিনি। মামলা তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা আইনের আলোকে যখন যাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তাকে তারা জিজ্ঞাসাবাদ করবেন। এছাড়া আদালতের আদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের সদস্যদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হতে পারে বলেও জানিয়েছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার বিভাগ ফেল করলে গণতন্ত্র ফেল করবে, গণতন্ত্র ফেল করলে রাষ্ট্র ফেল করবে বলে মনে করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার মুন্সিগঞ্জ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নির্মিতব্য ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধান বিচারপতি বলেন যে যতটুকু অপরাধ করবে তার ঠিক ততটুকু শাস্তি পেতে হবে। যদি তা নিশ্চিত করা না যায় তাহলে আইনের শাসন, গণতন্ত্র কোনো কিছুই প্রতিষ্ঠিত হবে না। তিনি আরও বলেন, 2022 সালে মামলার নিষ্পত্তি 30 ভাগ বেড়েছে। যদি এভাবে চলে তাহলে 5 থেকে 7 বছরে মামলার জট একটা সহনশীল পর্যায়ে আসবে। পরে কেক কেটে মুন্সিগঞ্জ আইনজীবী সমিতির 178তম বর্ষপূর্তি উদযাপন করেন প্রধান বিচারপতি। তার ততটুকু শাস্তি পেতে হবে। এটা যদি আমরা নিশ্চিত করতে না পারি তাহলে আইনের শাসন, গণতন্ত্র কিছুই প্রতিষ্ঠা করা যাবে না। সেই জন্য আসলে আমরা সবাই একসাথে চেষ্টা করি যাতে করে এই দেশে আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। আর এর ভিত্তি হইল আপনার জুডিশিয়ারিকে গণিয়ে জুডিশিয়ারিকে শক্তিশালী করা। জুডিশিয়ারি যদি ফেল করে গণতন্ত্র ফেল করবে, গণতন্ত্র ফেল করে রাষ্ট্র ফেল করবে। স্বাস্থ্য পরীক্ষার সিরিয়াল পেতে সময় লাগায় কাতার যেতে ভোগান্তি পোহাচ্ছেন অনেক বাংলাদেশি। একমাত্র সেন্টারে অনলাইনে স্বাস্থ্য পরীক্ষার সময় পেতে কখনো কখনো লাগছে 2 থেকে 3 মাস সময়। নষ্ট হচ্ছে কাঙ্ক্ষিত ভিসা। সংকট সমাধানে শিগগিরই বিষয়টি নিয়ে কাতারের সাথে আলোচনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার কাতারে বাংলাদেশি শ্রমিক আছে 4 লাখের বেশি। করোনা সংকট কাটিয়ে বর্তমানে কাতারের ভিসা ইস্যুর পরিমাণ বেড়েছে। এ কারণে ভিসা নিশ্চিতে বেড়েছে স্বাস্থ্য পরীক্ষার চাপ। আগে একাধিক স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষা অনুমোদন থাকলেও বর্তমানে কেবল বাংলা মোটরের কাতার মেডিকেল সেন্টারের প্রতিবেদন গ্রহণ করা হয়। মাত্র একটি কেন্দ্রে পরীক্ষা করায় দিনের পর দিন চেষ্টা করেও অনেকে সিরিয়াল পাচ্ছেন না। এই পাহাড়ের মোড় থেকে চলে আসি ঢাকা শহরে, এখানে এসেও যদি শান্তি না পাই আমরা যাব কোথায়? অনেকে আবার সিরিয়াল পাবার পর পরীক্ষা কেন্দ্রে গিয়ে দিনভর অপেক্ষা করে নমুনা দিতে পারছেন না। নিতে হচ্ছে নতুন তারিখ। আমি যে বলতেছি অনলাইনে আপনারা আবেদন করেন। অনলাইনে যে আমি বললাম অনলাইনে নাম্বারটা কোথায় এটা বলেন একটু, এসে আপনারা খুঁজে নেন। কষ্ট সীমা নাই, সেই 5টা থেকে এখন বেল 5টা বাজে 12 ঘন্টা গেলে আসা যাওয়া করতেছে, কাজের কাজ কিছু হইতেছে না। এই অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে রাজি হয়নি কাতার ভিসা সেন্টার। রিক্রুটিং এজেন্সিগুলো বলছে ভিসা ডিমান্ড আনার পর স্বাস্থ্য পরীক্ষার এসব জটিলতায় নষ্ট হচ্ছে অনেকের কাঙ্ক্ষিত ভিসা। বাংলাদেশ গভর্নমেন্ট যদি এই বিষয় নিয়ে আলোচনা করে এটা শুরু হবে, কেন একটা মেডিকেল থাকবে। আমরাও চাচ্ছি যে প্রচুর এখান থেকে কর্মীরা যাক, কাতারও চাচ্ছে যে বাংলাদেশ থেকে প্রচুর কর্মী নিয়ে আসুক। তাহলে মেডিকেল সেন্টারের যে দীর্ঘসূত্রিতা এটা হওয়ার কথা না, এটা কোথায় যেন একটা গ্যাপ পড়ে যাচ্ছে, এটা একটা উদ্যোগ নেওয়া উচিত, জরুরি হবে। এটা রহস্যটা কি এটা বের করা উচিত। পরীক্ষার সময় নির্ধারণের বিষয়টি কাতার সরকারের উপর নির্ভর করে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। বলেন, সংকট সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগী হতে হবে। যা বলা হচ্ছে সব কথাগুলি ঠিক না। ওখান থেকে যখন ভিসার যখন দেয় ওনারাই কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্টের তারিখ সেট করে দেয়। কাতার থেকে যখন কারোর ভিসা যদি দেওয়া হয় ওরা কিন্তু সাথে আবার এই অ্যাপয়েন্টমেন্টটাও সেট করে দেয়। বলে আমাদের কিন্তু কিছু করণীয় নাই, এখানে ভিসা সেন্টারে কিন্তু কোনো কিছু করার নাই। শিগগিরই কাতারের সাথে আলোচনায় বসা হবে বলেও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে পাসপোর্ট ভেরিফিকেশনের নামে হয়রানি ও ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
আবেদনকারীর কাছে দাবি করা হচ্ছে 5 থেকে 35,000 টাকা পর্যন্ত। তবে পুলিশ বলছে অসঙ্গতি থাকলেই কেবল আপত্তি জানায় তদন্ত কর্মকর্তা। চাঁপাইনবাবগঞ্জ সদর যাদবপুরের বাসিন্দা নাঈম আহমেদ পাসপোর্টের আবেদন করার সপ্তাহখানেক পর জানতে পারেন পুলিশ ভেরিফিকেশনে নেতিবাচক প্রতিবেদন দেয়া হয়েছে তার বিরুদ্ধে। জাতীয় পরিচয়পত্রে মায়ের নাম ভুল থাকায় এ ভোগান্তি বলেও জানান তিনি। বলছে যে নিজের এনআইডি কার্ড, নিজের সার্টিফিকেট সবকিছু যদি ঠিক থাকে তাহলে আমার এনআইডি কার্ড অপশনাল, কিন্তু পুলিশ ভেরিফিকেশনে বারবার আমাকে হয়রানি স্বীকার করছে কি যে আমার এনআইডি কার্ড যাই মন তাই থাকুক, আমার এনআইডি কার্ডটাই নাকি আসল। অভিযোগ উঠেছে ঘুষ দিলেই পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়। জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলেও 5 থেকে 35,000 টাকায় মেলে ইতিবাচক প্রতিবেদন। আমার রিপোর্টটা নেগেটিভ দিয়ে দেয়। পরবর্তীতে আবার আবেদন করলে তারা আমার কাছে প্রথম পর্যায়ে 35,000 টাকা চাই এবং দ্বিতীয় পর্যায়ে ওখানকার একজন দোকানদারের মাধ্যমে আমার কাছ থেকে 10,000 টাকা চাই। আমি 6,000 টাকা দিতে রাজি হলো, আমার কাজটা করে দেয় না। 5,000 টাকা চেয়েছিল, আমি দেখা যাচ্ছে 5,000 টাকা দিতে পারিনি। ওনাকে বলেছিলাম 1,000 টাকাতে অনেক রিকোয়েস্ট করেছিলাম, উনি দেখা যাচ্ছে নেগেটিভ রিপোর্ট দিয়ে দিয়েছে। পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান জাতীয় পরিচয়পত্রে ভুল থাকলে ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যয়নপত্র সহ আবেদন গ্রহণ করা হয়। পুলিশ ভেরিফিকেশনে আপত্তি না উঠলে শুরু হয় পাসপোর্ট তৈরির প্রক্রিয়া। বাবা মার আইডি কার্ডের সাথে আবেদনকারীর এনআইডি পিতামাতার নাম মিল নাই, তখন এই আবেদনগুলো তারা সাধারণত বিপক্ষে রিপোর্ট দেয়। সেক্ষেত্রে পুলিশ যদি পক্ষে রিপোর্ট দেয় আমরা পাসপোর্ট তাকে দিই, আর যদি না দেয়, পক্ষে রিপোর্ট না আসে, তাহলে আমরা আবেদনকারীকে আইডি কার্ড সংশোধন করার জন্য পরামর্শ প্রদান করে থাকি। তবে পাসপোর্টের মতো স্পর্শকাতর বিষয়ে সঠিক তদন্ত করা হয় জানিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান কোনো অসঙ্গতি থাকলেই আপত্তি জানানো হয়। পাসপোর্ট ভেরিফিকেশনটা একটু সিনসিয়ারলি দেখা হয়, কোনো যেহেতু এটা ডকুমেন্টারি বিষয়, এখানে কোনো বিভ্রান্তিকর কিছু থাকলে এটা আমরা অ্যালাউ করি না। তারপরেও স্থানীয় জনপ্রতিনিধি তারা যদি শনাক্ত করে দেয় সেটা সুযোগ থাকে। ঘুষ নেওয়ার অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ কর্মকর্তার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলার ও ঋণপত্র সংকট সহ নানা সমস্যার মাঝেই 2022-23 অর্থ বছরের রেকর্ড রাজস্ব আদায় হয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউসে, যদিও এটি লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 17 ভাগ কম। কাস্টমস কর্তৃপক্ষ বলছে সংকট থাকলেও সময়মতো বেশ কিছু পদক্ষেপের কারণে বেড়েছে রাজস্ব আদায়। ব্যবসায়ীদের দাবি এই ধারা বজায় রাখতে প্রয়োজন পূর্ণাঙ্গ ডিজিটাল সেবা। গেল অর্থ বছরে ডলার সংকটে চাহিদা মতো পণ্য আমদানি করতে পারেননি আমদানিকারকরা। বিশেষ করে বিলাসী পণ্য আমদানিতে কড়াকড়ি ছিল বেশি। এতে গেল আগস্ট থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে কমতে থাকে রাজস্ব আদায়। ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায় নিম্নমুখী থাকলেও অর্থ বছরের শেষ দিকে ঘুরে দাঁড়ায় পরিস্থিতি। আগের বছরের চেয়ে 2022-23 অর্থ বছরে প্রায় 2300 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় হয়। 23.90% প্রবৃদ্ধি নিয়ে মোট আদায় হয় 61,464 কোটি টাকা। মন্দা, বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহের মধ্যেও অধিক পরিমাণ রাজস্ব আদায় করতে সক্ষম হয়েছে। যেমন মাননীয় আদালতে যে সকল মামলা পেন্ডিং ছিল, এর ভিতরে অনেক মামলা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি এবং মাননীয় আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ থেকে বেশ কিছু জাজমেন্ট পাওয়া গেছে সরকারের পক্ষে, যে সকল জাজমেন্টের যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টের কারণে অনেক পরিমাণ রাজস্ব আদায় হয়েছে। ব্যবসায়ীরা বলছেন পূর্ণাঙ্গ ডিজিটাল সেবা চালু হলে রাজস্ব আদায় আরও বাড়বে। পাশাপাশি ডলার সরবরাহ ও ঋণপত্র খোলার ব্যাপারে আরও আন্তরিক হতে হবে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। পণ্য আমদানি কম হলেও যেহেতু ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছিল, এখনও বর্ধিত আছে, এই কারণেও কিন্তু ধরেন রাজস্ব আদায় বেড়েছে পণ্য আমদানি কম হলেও। সিস্টেমে আসা উচিত। যেমন কোনো পণ্য দেখা গেছে আমাদের উপরে টাকা দিতে হয়। যেমন একটা জিরা আপনি ইম্পোর্ট করলেন, দেখা গেছে $2,600 $2,500 এলসি অ্যাসেসমেন্ট ভ্যালু হচ্ছে, কিন্তু সেটা কিনতে হচ্ছে আরও বেশি, হয়তো $10,000 আমাদের কিনতে হচ্ছে। তাহলে আমি $10,000 যে উপরে টাকাগুলো ফাড়াই দিতেছি, সেটার নিশ্চয়তা কি? দেশের আমদানি রপ্তানির 92 ভাগই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, যার বেশিরভাগের শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টমস হাউসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের বন্ড বাজার উন্নয়নে এবার যৌথভাবে কাজ শুরু করেছে দুই ঋণদাতা সংস্থা IMF ও ওয়ার্ল্ড ব্যাংক। এজন্য ঢাকায় এসেছে একটি প্রতিনিধি দল। 17 জুলাই পর্যন্ত তারা দফায় দফায় বৈঠক করবে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে। লক্ষ্য বাধা চিহ্নিত করে বন্ড বাজার বিকাশের রোডম্যাপ তৈরি করা। বিশ্লেষকেরা বলছেন নীতি নির্ধারণে সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় না হলে IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের চেষ্টা কাজে আসবে না।
বাংলাদেশের অর্থনীতির আকার এখন $460 বিলিয়ন, প্রচেষ্টা $1 ট্রিলিয়ন পৌঁছানোর। কিন্তু অর্থনীতির এই গতির সঙ্গে তাল নেই বন্ড বাজারের। সবশেষ হিসেবে বন্ড বাজারের আকার $20 বিলিয়ন, যার মধ্যে কর্পোরেট বন্ডের পরিমাণ মাত্র $3 বিলিয়ন, বাকিটা সরকারি। বন্ড বাজার বিকাশের বাধা খুঁজে বের করতে এবার যৌথভাবে কাজ শুরু করল বৈশ্বিক ঋণদাতা সংস্থা IMF ও ওয়ার্ল্ড ব্যাংক। পাশাপাশি সংস্কার সুপারিশ সহ একটি রোডম্যাপও তৈরির লক্ষ্য তাদের। প্রথম দিনে সচিবালয়ে ব্যস্ত সময় কাটিয়েছে 8 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক করেছে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তাদের সঙ্গে। এটা ডেভেলপ করতে দীর্ঘ সময় প্রয়োজন আছে। এমন নয় যে আমি কতগুলো রিফর্মস করে ফেললাম, IMF একটা প্রেসক্রিপশন দিয়ে দিল, আর লোকাল মার্কেট, লোকাল কারেন্সি ডেভেলপ করে গেল। এটা এই ধরনের ব্যাপারটা হবে না। এটার সঙ্গে অনেক কিছু জড়িত, ম্যাক্রো ইকোনমি জড়িত, ইনভেস্টমেন্ট ক্লাইমেট জড়িত। বিশ্লেষকেরা জানান, ব্যাংক ঋণ পাওয়া সহজ হওয়ায় বন্ডের মাধ্যমে মূলধন সংগ্রহে আগ্রহ নেই কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর। আছে পদ্ধতিগত জটিলতা, নিয়ন্ত্রক সংস্থার ভুল নীতিসহ নানা কারণ। অন্যদিকে আস্থাহীনতার কারণে বন্ড কিনতে আগ্রহী হন না সাধারণ বিনিয়োগকারীরা। বন্ডের বায়ার হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ড, মিউচুয়াল ফান্ড। কিন্তু আমাদের দেশে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি জিডিপির অনলি 2% মতো, মিউচুয়াল ফান্ড টোটাল মার্কেটে লেস দেন 3%। তার মানে বায়ার, আপনি যে কর্পোরেট বন্ডগুলো যখন বিক্রি করবে একটা কর্পোরেট হাউস, তখন কারা কিনবে? বিশ্লেষকেরা জানান, বন্ড বাজার উন্নয়নে আগেও অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সুফল মেলেনি। জেনে শুনে অথবা ভুল করে হোক মানে কাউন্টার প্রোডাক্টিভ ডিসিশন যেন না যায়। যেহেতু এটা ন্যাশনাল প্রায়োরিটি, এবং ন্যাশনাল প্রায়োরিটিকে মাথায় রেখে সবাইকে একটা কোঅর্ডিনেশন টেবিলে বসতে হবে। বন্ড হলো এক ধরনের চুক্তিপত্র, যার মাধ্যমে সরকার বা কোম্পানিগুলো পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে। বন্ড কিনে প্রতি মাসে নির্দিষ্ট হারে মুনাফা পাওয়া যায়। বিশ্বব্যাপী সরকারি বেসরকারি বিনিয়োগের অর্থ যোগানের মূল উৎস এই বন্ড বাজার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 50 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা, বাড়ছে ব্রহ্মপুত্র যমুনার পানিও। এই অববাহিকায় শুক্রবার নাগাদ স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। তাই লালমনিরহাট ও নীলফামারী জেলায় বন্যার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। নদ নদীতে পানি বাড়তে থাকা এবং ভারী বৃষ্টি অব্যাহত থাকলে মৌসুমের প্রথম বন্যা উত্তরবঙ্গ থেকে শুরু হতে পারে। উজানের ঢল, সাথে মুষলধারে বৃষ্টি, তিস্তা হয়ে উঠেছে প্রমত্তা। বুধবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টায় নীলফামারীর ডিমলা পয়েন্টে বৃষ্টি হয়েছে 89 মিলিমিটার। সঙ্গে উজানের ঢলে পানি বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারেজের 44টি কপাট খুলে দেওয়া হয়েছে। এরই মধ্যে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, চাপানি, গয়াবাড়ি ইউনিয়নের 15টি চরে বসতবাড়িতে পানি উঠেছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, জুনের শেষ থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় ব্রহ্মপুত্র যমুনা ফুলে ফেঁপে আছে। তাই আগামী সপ্তাহে নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুরে বন্যা হতে পারে। তিস্তাতে একটা স্পেশাল অ্যালার্ট দিয়ে রেখেছি যে সতর্কতা অবলম্বন করার জন্য। কারণ আমরা অতীতে দেখেছি যে এই ধরনের পরিস্থিতিতে যে কোনো সময় উজান থেকে একটা বড় ঢলের পানি এসে আমাদের এই লালমনিরহাট, রংপুর অঞ্চলের তিস্তা অঞ্চলটাতে ভাঙন এবং একটা ক্ষতির সৃষ্টি করে আর কি। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ মাসে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় উত্তর পূর্বাঞ্চল সহ সারা দেশে প্রায় 500 মিলিমিটার বৃষ্টি হতে পারে। তাই জুলাইয়ের শেষে দ্বিতীয় দফা আবারও বন্যার আশঙ্কা রয়েছে। তো যেহেতু আমরা একটা স্পেল আমরা এখনই পেয়ে যাচ্ছি এবং সামনে আমাদের বৃষ্টির মাস আরও 2টা রয়ে গেছে, তো আমাদের ব্রহ্মপুত্র বেসিনে আরেকটা স্পেল আমরা আশা করছি, যেটা হচ্ছে জুলাইয়ের শেষ অথবা আপনার অগাস্টের প্রথম দিকে। সারা দেশে নদীর 109টি স্টেশনের মধ্যে 72টিতে বৃদ্ধি পাচ্ছে পানি। এর মধ্যে মেঘনা অববাহিকায় কংস, খোয়াই, সোমেশ্বরীর পানিতে প্লাবন দেখা দিয়েছে, যা শনিবার নাগাদ স্বাভাবিক হতে পারে। তবে গঙ্গা অববাহিকায় নদ নদীর পানি এখনও স্বাভাবিক আছে, তাই বড় বন্যার সম্ভাবনা নেই, বলছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনা দুর্গাপুরে নৌকা ডুবে নিখোঁজ 3 জনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। সকাল থেকে দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শুরু করে ডুবুরি দল। ফায়ার সার্ভিস জানায়, বুধবার সন্ধ্যায় পূর্বধলা উপজেলার কৈলাটি ফেরিঘাট থেকে নৌকায় দুর্গাপুরের মুচারাবাড়ি ঘাটে 23 জন যাত্রী পার হচ্ছিলেন। এ সময় তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা 20 জনকে উদ্ধার করে। এখনও নিখোঁজ রয়েছেন 3 জন। তাদের উদ্ধারে কিশোরগঞ্জ, নেত্রকোনা সদর ও পূর্বধলা ফায়ার সার্ভিসের 3টি দল কাজ করছে।
গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। সকাল 7:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, রোগী নিয়ে অ্যাম্বুলেন্সটি খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। গোপালগঞ্জ সদরের আরামবাগ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এক্সকেভেটর বহনকারী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে একজন এবং হাসপাতালে ভর্তির পর আরও 2 জনের মৃত্যু হয়। পরের অংশে, নিয়ম না মেনে নাটোরের 3 উপজেলায় খাল পুনঃখনন কাজের অভিযোগ কৃষকদের। এতে লাভের বদলে ক্ষতির শঙ্কা তাদের। তবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, কৃষকদের সেচ কাজ সহ অন্যান্য সুবিধার লক্ষ্যে 25 কিলোমিটার খাল খননের কাজ চলছে। কাজ শেষে বছরই সুফল মিলবে চাষিদের। নাটোর সদর, নলডাঙ্গা, বাগাতিপাড়া এই 3 উপজেলার বেশ কিছু খাল ভরাট হয়ে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় ফেব্রুয়ারি মাসে পুনর্খনন কাজ শুরু করে বিএমডিএ। নলডাঙ্গার খাজুরা ইউনিয়নের শ্রীপতিপাড়া খালের কুচামারা ব্রিজ থেকে ঝোপদুয়ার ব্রিজ পর্যন্ত, সদরের জোলারকান্দি খালের কিছু অংশ এবং শঙ্করভাগ বিলের কিছু অংশে খনন কাজ চলছে। তবে এতে লাভের চেয়ে ক্ষতির সংখ্যাই বেশি বলছেন কৃষকরা। মাটি রাখলে তো আসলে 2 বছর পরে আবার ঢেসা যায়, ওই মাটি যেরকম ওইরকমই ছিল, তো সরকার এত টাকা ইনভেস্ট করে লাভ হইলো কি? দৈর্ঘ্যপ্রস্থটাও মানে ঠিক মতন হয়নি, কোথাও চিকন হয়েছে, কোথাও মোটা হয়েছে। ফসলাদি বিলের থেকে উঠে আসবি, সে আসার ব্যবস্থা নেই। সাময়িক অসুবিধা হলেও পরবর্তীতে সেচের পাশাপাশি বিভিন্ন সুবিধা মিলবে চাষিদের। এই অর্থ বছরে কাজ শেষ করার আশা বিএমডিএ কর্তৃপক্ষের। যে লক্ষ্যমাত্রা ছিল সেটি আমরা সফলতার সহিত আমরা সম্পন্ন করতে পারব। এই পুনর্খনন সম্পন্ন হলে খালখাড়িগুলোতে বৃষ্টির পানি সংরক্ষণ হবে এবং সেখান থেকে পার্শ্ববর্তী জমিতে কৃষকগণ নিজ উদ্যোগে ছোট ছোট পাম্প বা ফিতা পাইপের মাধ্যমে পানি সেচ দিতে পারবে। খাস জমিতে 25 কিলোমিটার খাল পুনর্খননে ব্যয় ধরা হয়েছে 7.5 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খননের মাত্র 3 বছরে আবারও দখল দূষণের কবলে কুয়াকাটার ঘাটলার খাল। 2 পাড় দখল করে একদিকে চলছে দোকান নির্মাণ, পাশাপাশি আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে খালটি। পৌর মেয়রের আশ্বাস, শিগগিরই দখলমুক্ত করে সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হবে। অস্তিত্ব টিকিয়ে রাখতে 200 ফুট প্রস্থের ঘাটলার খালটি 2020 সালের জানুয়ারিতে খনন করে পানি উন্নয়ন বোর্ড। তবে এরপর আবার আবর্জনা ফেলা শুরু করে 2 পাড়ের বাসিন্দা ও দোকান মালিকরা। খালের জায়গা দখল করে বাড়ানো হয় একটি মার্কেটের পরিসর, তৈরি হয় বরফকল। পৌর এলাকার বাসিন্দাদের অভিযোগ, ময়লার ভাগাড়ে পরিণত করা হয়েছে খালটি। এতে বেড়েছে মশামাছির উপদ্রব। খালটা অনেক বড় ছিল, আগে লঞ্চ স্টিমার আসা যাওয়া করতো, ট্রলার আসা যাওয়া করতো, বিভিন্ন রকমের ব্যবসায়ীরা ব্যবসা করতো। পরিবেশ এমন দূষণীয় হয়ে গেছে, মানে মশামাছির জ্বালায় এলাকায় থাকা বড় কষ্টকর। অবৈধ দখলের কথা স্বীকার করেছেন পৌর মেয়র। খালের 2 পাড়ের সৌন্দর্য বর্ধনে শিগগিরই কাজ শুরুর আশ্বাসও দিয়েছেন। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, খাল রক্ষায় পৌরসভার সঙ্গে যৌথভাবে কাজ করবে প্রশাসন। এই খালটার চওড়া আছে কোন কোন জায়গায় 150 ফুট, কোন কোন জায়গায় 100 ফুট, কোন জায়গায় 70-80 ফুট আছে, নিচে 70-80 ফুট আছে। এই খালের 2 পাশে যারা বাসিন্দা আছে তারা অনেক জায়গায় তাদের আয়ত্তে চলে গেছে। সেই জায়গাটা অবশ্যই ফিরে আসবে। আর এই লেকটা সৌন্দর্যবর্ধন করলে কুয়াকাটা পর্যটক এসে ঘোরার একটা স্থান হবে। আমরা খালটা পুনরুদ্ধারে পর্যাপ্ত ব্যবস্থা নেব। আর যদি এখানে এরকম হয় যে মানে খালটা নোংরা থাকে, সেটা পরিষ্কার করার জন্য পৌরসভার সাথে যৌথভাবে কাজ করব। 26 কিলোমিটার দীর্ঘ কুয়াকাটার ঘাটলার খালে একসময় মাঝারি আকারের লঞ্চ স্টিমার চলাচল করত বলে জানান স্থানীয়রা। দুপাশ দখল হয়ে যাওয়ায় এখন ছোট ট্রলারও চলাচল বন্ধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কনসার্টে অংশ নিতে ঢাকা এলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। বুধবার দুপুরে ঢাকায় এসে পৌঁছান তিনি। ট্রিপল টাইম কমিউনিকেশনসের আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় ম্যাজিক্যাল নাইট শীর্ষ কনসার্টে অংশ নেবেন তিনি। তার সাথে একই ফ্লাইটে এসেছেন কলকাতার ব্যান্ড তালপাতার সেপাইয়ের সদস্যরাও। বাংলাদেশি ব্যান্ড মাইলস সবসময় তার গানের অনুপ্রেরণা হিসেবে কাজ করে। বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সারিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন ওপার বাংলার জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।
সুযোগ পেলে বারবার তিনি বাংলাদেশে আসতে চান বলেও জানান। কনসার্টে অনুপম রায় ও তালপাতার সেপাইয়ের পাশাপাশি গান পরিবেশন করবে বাংলাদেশি ব্যান্ড মেঘদল ও অর্ণব। বিকাশ অ্যাপের মাধ্যমে এই কনসার্টটি সরাসরি উপভোগ করা যাবে বলে জানান আয়োজকেরা। আমি বাংলাদেশ ভীষণ ভালোবাসি, আমি ঢাকায় আসতে ভালোবাসি, আমি চট্টগ্রামে আসতে ভালোবাসি এবং যতবার আমার ম্যানেজমেন্ট থেকে আমায় জানানো হয় যে বাংলাদেশে একটা অনুষ্ঠান হতে পারে, আমি বহুদিন আগে থেকে সুটকেস কবে গোছাবো এটা প্ল্যানিংটা করতে থাকি। বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট যাবে সুইজারল্যান্ডে। এ বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে দ্বিপক্ষীয় আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিবেচক জানায়, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনের একটি চুক্তি স্বাক্ষরিত হবে। এই চুক্তির খসড়া চূড়ান্ত করতে 4 এবং 5 জুলাই দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। সভায় 3 সদস্য বিশিষ্ট সুইস প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির সিভিল এভিয়েশনের লিড নেগোশিয়েটর লোরেন্ট নোল। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হলে বাংলাদেশের জন্য ইউরোপের একটি নতুন ও সরাসরি আকাশপথ উন্মুক্ত হবে। কোনো কারণ না দেখিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সফর বাতিল করেছে চীন। বুধবার এই তথ্য দিয়েছে আল জাজিরা। পরিকল্পনা অনুযায়ী আগামী সপ্তাহে তার বেইজিং সফরের কথা ছিল। সফরে বাণিজ্য, মানবাধিকার ও ইউক্রেনের যুদ্ধ নিয়ে জোসেফ বোরেল ও চীনা কূটনীতিকদের আলোচনার কথা ছিল বলে জানান চীনের দায়িত্বে থাকা ইইউ এর রাষ্ট্রদূত জর্জ টলেডো। ইইউ এর মুখপাত্র নাবিলা মাস্টালি বলেন, দুর্ভাগ্যবশত চীনা প্রতিপক্ষ জানিয়েছে আগামী সপ্তাহের বৈঠকটি সম্ভব হচ্ছে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বেইজিংয়ে সংবাদ সম্মেলনে বলেন, বোরেলকে শিগগিরই উভয় পক্ষের সুবিধার্থে স্বাগত জানানো হবে। চলতি বছরে দ্বিতীয়বারের মতো বেইজিং সফরের কথা ছিল জোসেফ বোরেলের। পশ্চিম তীরে ইসরায়েলি হামলার জেরে আতঙ্কিত ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপে পরিণত জেনিনে ফিরে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন বাসিন্দারা। এদিকে নিহতদের দাফন প্রক্রিয়ায় অংশ নেন হাজারো ফিলিস্তিনি। মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ করেন তারা। পবিত্র ওমরা পালনের সহজ করতে ইলেকট্রনিক বা ই ভিসা চালু করল সৌদি আরব। দেশটির হজ এবং ওমরা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাতে এ নিয়ে বুধবার প্রতিবেদন প্রকাশ করে খালিজ টাইমস। এতে বলা হয়েছে, সৌদি ভিশন 2030-এর লক্ষ্য অর্জনে ওমরা পরিষেবার মান বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি মাসের 19 তারিখ থেকে ওমরা পালনে সৌদি আরবে যেতে শুরু করবেন মুসল্লিরা। তার আগেই চালু হবে এই নিয়ম। ই ভিসার আওতায় আরও কয়েক ধরনের সুবিধা নিতে পারবেন মুসল্লিরা। স্বাস্থ্যসেবায় কোনো ঘাটতি না থাকার ঘোষণা দিয়ে কমানো হয়েছে 63% ইন্স্যুরেন্স ফি। আবেদনে 24 ঘন্টায় পাওয়া যাবে ভিসা। এছাড়াও মেয়াদ 30 দিন থেকে বাড়িয়ে করা যাবে 90 দিন। ব্যাটিং ব্যর্থতা সিরিজের প্রথম ওয়ানডেতে। বৃষ্টি আইনে আফগানিস্তানের কাছে 17 রানে হেরেছে বাংলাদেশ। 164 রানের টার্গেটে 2 উইকেটে 83 রান তোলে সফরকারী দল। বৃষ্টিতে খেলা শুরু না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে 43 ওভারে মাত্র 169 রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ 51 রান করেন তৌহিদ হৃদয়। চট্টগ্রামের উইকেটে টস গুরুত্বপূর্ণ, যেখানে হারের দায় নেই তামিমের। তবে এমন আউটের ব্যাখ্যা কি আছে অধিনায়কের কাছে? ওপেনিং জুটিতে 30-এর পর শান্তকে নিয়ে আরও 35 রান যোগ করেন লিটন। পেসারদের ভালোভাবেই সামলাচ্ছিলেন এ দুজন। মুজিব নাবি অ্যাটাকে আসার পর দৃশ্যপটে পরিবর্তন। সেই আফগান জুজুর শুরু, যার প্রথম শিকার লিটন। দুর্দান্ত ফর্মে থাকা শান্তকে থামান নাবি। হৃদয় সাকিব জুটি হাল ধরেন। নাবির দুর্দান্ত এক ক্যাচে হতাশ হতে হয়েছে সাকিবকে। ভাগ্য খারাপ বলতেই হয় মুশফিকের। ওয়ানডে একাদশে ফেরা আফিফের জন্য জায়গা পাকা করার দারুণ সুযোগ কাজে লাগাতে পারেননি। আউটের মিছিলে সামিল হয়েছেন মিরাজও। 139 রানে 7 উইকেট হারানো বাংলাদেশকে বাঁচাতে যেন বৃষ্টির আগমন। খেলা বন্ধ থাকলো 1 ঘন্টা 25 মিনিট। 43 ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ থেমেছে 169-এ। মুজিব, রাশিদ, ফারুকি ঝলকের দিনে
সান্ত্বনা হৃদয়ের 50। বৃষ্টি আইনে আফগানদের টার্গেট 164। ম্যাচে থাকতে বাংলাদেশের চাই দ্রুত উইকেট। সে কাজ করতে পারেননি বোলাররা। দেখে শুনে পার্টনারশিপ করেছেন গুরবাজ ও ইব্রাহিম। 50 রানের পার্টনারশিপে জয়ের ভিত পেয়ে যায় আফগানিস্তান। সাকিব ও তাসকিন অবশ্য 70 রানে 2 উইকেট নিয়ে টিকে থাকার আভাস দেন। তবে বৃষ্টি শেষ লড়াইটাও করতে দেয়নি বাংলাদেশকে। পরিসংখ্যানের পাতায় লেখা থাকবে বাংলাদেশ দল হেরেছে বৃষ্টি আইনে। বৃষ্টিকে দায় দিয়ে কি পার পাওয়ার সুযোগ আছে? একেবারে নেই, কারণ আফগানিস্তান জিতেছে ডমিনেট করেই। বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জোরাম চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ম্যাচে জয় পরাজয় ছাপিয়ে আলোচনায় তামিম ইকবাল। ফিটনেস ইস্যুতে প্রথম ওয়ানডেতে অধিনায়কের খেলা না খেলা নিয়ে নাটকীয়তা। শেষ পর্যন্ত তামিম ম্যাচ খেললেও ব্যাট হাতে আরও একবার ব্যর্থ। হেড কোচ আর বিসিবি সভাপতিও অধিনায়কের ওপর নাখোশ, এমন খবর মিডিয়ায়। বাট এটা বলবো না যে পুরোপুরি 100%। খেলার পর আরো ভালো বুঝতে পারবো যে কি অবস্থা। প্রথম ওয়ানডের আগে ফিটনেস ইস্যুতে তামিমের কথা নিয়ে তোলপাড় ক্রিকেট অঙ্গন। কোনো কিছুই এখন আর তামিমের পক্ষে নেই। যা করছেন হচ্ছে আলোচনা, পড়ছেন সমালোচনায়। বিসিবি সভাপতি আর হেড কোচের তৈরি হওয়া বিরক্তি এখন টক অব দ্য টাউন। অধিনায়কের উপর নাখোশ হয়ে বিসিবি সভাপতিকে নালিশ দিয়েছেন হাথুরু সিংহে। এমনকি প্রথম ওয়ানডেতে তামিমের না খেলার কথাও ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত টসের সময় নিশ্চিত হয় তামিম খেলছেন, যদিও নিজের ভাগ্যের মতো টস ভাগ্যও ছিল প্রতিকূলে। ব্যাট হাতে সমালোচনার জবাব দেওয়ার সুযোগ ছিল। ইনিংসের প্রথম বাউন্ডারিটাও তামিমের ব্যাটে। ঘরের মাঠে সবার চোখ ছিল তার দিকেই। বাউন্ডারিতে অবশ্য তামিমের ব্যাটে আত্মবিশ্বাস আসেনি। একের পর এক বিট হয়েছেন সেলিম আর ফারুকির বলে। এরপর 13 রানে সব শেষ। ওই যে কোনো কিছুই যে এখন আর তামিমের পক্ষে নেই। আউট থেকে আউটের ধরন বেশি পড়িয়েছে। বাইরের বলে খোঁচা দিয়ে বিরক্তি নিয়ে ফিরেছেন। মুখোমুখি 4 বারের প্রতিবারই তামিমকে আউট করেছেন ফারুকি। 2023 সালে তামিম খেলেছেন 10টা ম্যাচ, 50 মাত্র একটি। গড় নেমে গেছে 26-এ, স্ট্রাইক রেট 74। বিশ্বকাপের বছরে অধিনায়কের ফর্ম নিয়ে বেশি মাথা ব্যথা এখন ম্যানেজমেন্টের। ওয়ানডেতে গোছালো বাংলাদেশ, তামিম ইস্যুতে হঠাৎ করেই যেন অগোছালো। সাগরিকা স্টেডিয়াম তামিমের হোম ভেন্যু। রানের বিচারে যেখানে অন্যতম সফল ব্যাটসম্যান। আশা ছিল, প্রত্যাশা ছিল দুর্দান্ত ইনিংস খেলবেন টাইগার ওপেনার। তেমনটা হয়নি, ব্যর্থ হয়ে চাপ বাড়িয়েছেন। তবে নামটা যখন তামিম, তখন আশাবাদী হওয়াই যায় পরের 2 ম্যাচে হয়তো দুর্দান্ত কিছু করবেন টাইগার অধিনায়ক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জোরাম চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। আফগান বোলিংয়ের বিরুদ্ধে আত্মসমর্পণ প্রথম ওয়ানডেতে। ব্যাটিং ধস থেকে ফিরে এসে বড় স্কোর করতে পারেনি বাংলাদেশ। এ নিয়ে হতাশা থাকলেও এখনই সিরিজ হারের শঙ্কা দেখছেন না তৌহিদ হৃদয়। ইতিবাচক মানসিকতায় বাকি 2 ম্যাচ জয়ের বিশ্বাসও আছে হৃদয়ের। আফগানদের বোলিং আক্রমণ বিপজ্জনক, কিন্তু বাংলাদেশ প্রথম ওয়ানডেতে যে ধরনের ব্যাটিং করেছে তা বড্ড দৃষ্টিকটু। তামিম মুশফিকদের আউটের ধরন হতাশ করেছে। বড় কোনো পার্টনারশিপ হয়নি। উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে তাওহিদ হৃদয় 50 তুলেছেন। বাকিদের ব্যর্থতায় ম্লান হয়ে গেছে তার এই লড়াকু ইনিংস। ধস সামলে আর ঘুরে দাঁড়ানো হয়নি এই ম্যাচে। বাউন্সটা একটু 2 রকম ছিল। তো আমি মনে করি যে আমরা যদি আরেকটু ভালো ব্যাটিং করতাম তাহলে হয়তো বা খেলার সিনারিওটা একটু চেঞ্জ হয়ে যেত। তো ওভারঅল আজকে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। নেগেটিভ কোনো আলাপ আমাদের ড্রেসিং রুমে হয় না। এটা সিচুয়েশন কখন কি হবে, তখন সিচুয়েশন কি ডিমান্ড করে, এই হিসাবে আমরা আসলে এরকম প্ল্যান করি। ঘরের মাঠে পরাশক্তিদের বশে এনে ট্রফি জিতে নেয় বাংলাদেশ, কিন্তু আফগান জুজু আবারও পেয়ে বসেছে চট্টগ্রামে। সিরিজ হারের শঙ্কা টাইগারদের। সাহসী হৃদয় বাকি 2 ম্যাচে জয়ের বিশ্বাস রাখছেন। আমরা এখান থেকে খুব ভালোভাবে কামব্যাক করব এবং আমি মনে করি এখানে যে সিলি মিস্টেকগুলো আমরা করেছি যতটুকু পারা যায়, যত রিডিউস করা যায় এই মিস্টেকগুলো,
এখান থেকে ইনশাল্লাহ আমি মনে করি সিরিজ জেতা এখনো সম্ভব যদি আমরা আমাদের বেস্টটা দিতে পারি। 8 জুলাই দ্বিতীয় ওয়ানডে সিরিজ বাঁচানোর লড়াই বাংলাদেশের। পজিটিভ অ্যাপ্রোচ নিয়েই খেলার কথা জানিয়েছেন তাওহিদ হৃদয়। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জর্ডান থমসনের বিপক্ষে সরাসরি সেটে জয় পেয়েছেন 23 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা। অস্ট্রেলিয়া থমসনের বিপক্ষে সরাসরি সেটে জয় পেলেও যথেষ্ট লড়াই করতে হয়েছে জকোভিচকে। প্রায় 2.5 ঘন্টার ম্যাচে থমসনকে 6-3, 7-6, 7-5 গেমে হারিয়েছেন সার্বিয়ান তারকা। প্রথম সেট সহজে জিতে নেন জকো, তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েননি থমসন, লড়ে গেছেন সমান তালে। টাই ব্রেকারে নিয়ে যান দ্বিতীয় সেট, কিন্তু শেষ পর্যন্ত ওই সেটে জয় পান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তৃতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই হয়, তবে শেষে 12 নম্বর গেমে থমসনের সার্ভিস ভেঙে ম্যাচ জয় করেন জকো। এদিকে নারী এককে সহজ জয় পেয়েছেন শীর্ষ বাছাই ইগা সোয়াটেক। স্পেনের সারা তর্মুকে 6-2, 6-0 গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন সোয়াটেক। কেনিয়ায় হাতির তাণ্ডব থেকে ফসল রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কৃষকরা। ফসলের জমিতে হাতিরা যেন ঢুকতে না পারে সেজন্য মৌমাছি ব্যবহার করছেন তারা। কৃষকরা বলছেন মৌমাছির ভনভন শব্দে ভয় পেয়ে হাতিরা ফসলি জমিতে প্রবেশ করে না। খাবারের সন্ধানে কেনিয়ার সাভো জাতীয় উদ্যানে চড়ে বেড়াচ্ছে একদল হাতি। কৃষকদের অভিযোগ, তাদের ফসলি জমি নষ্ট করছে বিশালাকার এই স্তন্যপায়ী প্রাণী, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন তারা। হাতিরা যাতে ফসলের জমিতে ঢুকতে না পারে সেজন্য মৌমাছির সহায়তা নিচ্ছেন কৃষকরা। মাত্র 8 ঘন্টায় হাতি খামারে ব্যাপক তাণ্ডব চালায়। মূল সমস্যা হলো তারা ফসলের 40% খায় আর বাকিটা পায়ে পিষ্ট করে ধ্বংস করে। এর মানে বেশিরভাগই নষ্ট হচ্ছে। আমরা মৌমাছি ভালোবাসি কারণ তারা আমাদের খামার রক্ষায় সাহায্য করে। এখানকার কৃষকদের আয়ের একমাত্র উৎস চাষাবাদ। মৌমাছি ব্যবহারের আগে বেশ কিছু কৌশল নিলেও তা কাজে আসেনি বলে জানান কৃষকেরা। হাতি থেকে ফসল বাঁচাতে আমরা শিং, মরিচ ও গোবর ব্যবহার করি। রাত জেগে পাহারা দিই। মরিচ আর আদা চাষ করি যাতে হাতিরা খেতে না পারে। ইলেকট্রিক বেড়াও লাগানো হয়, কিন্তু সব উপেক্ষা করেই হাতিরা জমিতে ঢুকে পড়ত। ফসল বাঁচাতে কৃষকদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা সেভ দ্য এলিফ্যান্টস। হাতির সুরক্ষা জরুরি বলেও মনে করেন তারা। সেজন্য মৌমাছি ব্যবহার করে হাতিদের তাণ্ডব রুখতে কাজ করছেন তারা। পাশাপাশি মধু সংগ্রহের মাধ্যমে কৃষকদের জন্য বাড়তি আয়েরও ব্যবস্থা করা হয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।